পার্কে প্রায় 20 মিনিট হলো। বেঞ্চে বসে আছে প্রভা। বারবার ঘড়িতে চোখ বোলাচ্ছে, কিন্তু এখনও নির্ভীকের আসার নাম নেই। একই তো, নির্ভীক আসছে না, তার উপর আবার এই গরমের জ্বালা। সব মিলিয়ে প্রভার মেজাজ তুঙ্গে উঠে আছে। আজ নববর্ষ উপলক্ষে কত কষ্ট করে শাড়ি পরে সুন্দর করে সেজে গুজে নির্ভীকের সাথে দেখা করতে এলো, অথচ যার জন্য এত তোড়জোড় তারই দেখা নেই। দুজনই ঠিক করেছিল বিকালে কিছুটা সময় একসাথে কাটাবে, কিন্তু সেই নির্ভীকেরই দেখা নেই। রাগে দুঃখে প্রভার এখন কান্না পাচ্ছে। আশেপাশে সবাই কি সুন্দর নিজের শখের পুরুষের সাথে হাত ধরে হাঁটছে, আর এদিকে প্রভা একাই অসহায়ের মতন বেঞ্চে বসে আছে। শুধু এসো একবার, তারপর দেখো তোমার কি অবস্থা করি আমি। আপনি নাম নিয়েছেন আর আমি চলে এসেছি ম্যাডাম। নির্ভীক ধপ করে প্রভার পাশে বসে পড়ল। হুট করে আগমন ঘটায় প্রভা খানিকটা চমকে উঠল। নির্ভীকের দিকে একবার দেখে অন্যদিকে ঘুরে বসল। নির্ভীক বুঝল আবহাওয়া বেশ গরম আছে। একটু কেশে গলাটা পরিষ্কার করে নিয়ে বলল, জানো বাবা, আজ রাস্তায় এত জ্যাম ছিল যে কি বলবো তোমায়। আমি তো ভেবেছিলাম তোমার মনে হয় সারা রাত এখানে বসে থাকতে হবে। তাও ভালো, আমি গাড়ি ছেড়ে তাড়াতাড়ি হেঁটে না 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 দৌড়ে এসেছি। প্রভা নিরুত্তর রইল। নির্ভীক কিছুটা সময় ভেবে পকেট থেকে রুমাল বের করে প্রভার কপাল গাল মুছিয়ে দিতে দিতে বলল, ইস রে, আমার বউটা কত সুন্দর করে সেজেছিল, অথচ রোদের জ্বালায় ঘেমে নিয়ে একাকার হয়ে গিয়েছে। জানো বাবা, ইচ্ছা করছে ওই সূর্যের গায়ে পানি ঢেলে দিই। ওর সাহস হয় কি করে তোমাকে এত কষ্ট দেওয়া? সাহস তো তোমার বেড়েছে। প্রায় আধা ঘন্টা হলো আমি বসে আছি এখানে, আর তোমার এখন আসার সময় হলো। এমন চলতে থাকলে না, আমাকে আর বউ বানাতে হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার ছেলে মেয়ের আম্মু বানাবো, তাহলে হবে তো? প্রভা অগ্নি দৃষ্টিতে নির্ভীকের দিকে তাকাতেই নির্ভীক চুপ করে গেল। একদম মজা করবে না আমার সাথে। যেটা আনতে বলেছিলাম সেটা এনেছো কিনা আগে বলো। কিছু আনতে বলেছিলে নাকি তুমি? কই, আমার তো মনে নেই। সত্যি তোমার মনে নেই? না, সত্যিই মনে নেই। আচ্ছা, কি আনতে বলেছিলে এখন বলো, আমি এনে দিচ্ছি। প্রভার এখন সত্যি কাঁদতে ইচ্ছে করছে। একই তো, নির্ভীক দেরি করে এসেছে, তার উপরে আবার একটু ফুলের গাছরা আনতে বলেছিল শখ করে, সেটাও মনে নেই। এই কি তাহলে নির্ভীকের প্রভার প্রতি ভালোবাসা? সামনে একটা গাছরা আনার কথাও যার মনে নেই, সে সারা জীবনের প্রভার শখ ইচ্ছেগুলোর দায়িত্ব নেবে কী করে? রাগে অভিমানে প্রভা সত্যি কেঁদে ফেল। এদিকে হুট করে প্রভার চোখে জল দেখে নির্ভীক ব্যস্ত কণ্ঠে বলল, আরে আরে, কাঁদছো কেন? বললাম তো, বলো কি লাগবে, আমি এনে দিচ্ছি। প্রভা ব্যাগটা কাঁধে নিয়ে উঠে দাঁড়িয়ে অভিমানী কণ্ঠে নির্ভীককে উদ্দেশ্য করে বলল, থাক, দরকার নেই। আমার আবদারগুলো কার কাছে কতটুকু মূল্য আছে সেটা আমি বেশ ভালোই বুঝতে পেরেছি। আমিই বোকা। সেজন্যই তো এই গরমের দিনে শখ করে সেজে গুজে একজনকে দেখাতে এসেছিলাম, অথচ আসার পর থেকে সে একবার ভালো করে তাকায়ও নি আমার দিকে। প্রশংসা করা তো দূরে থাক, সামান্য একটা গাছ রাঁধতে বলেছিলাম সেটাও ভুলে গিয়েছে। কে আমাকে কতটুকু ভালোবাসে সেটা আমার বোঝা শেষ। আসছি। কথাটা বলে প্রভা চলে যেতে নিলে নির্ভীক তড়িঘড়ি করে পিছন থেকে প্রভার হাত টেনে ধরল। আরে, এত রাগ করে কোথায় চলে যাচ্ছেন? এলামই তো, এখন একটু কথা না বলেই চলে যাবেন? প্রভা পিছন ফিরে তাকিয়ে নিজের থেকে নির্ভীকের হাতটা ছাড়িয়ে ঝাঁঝালো কণ্ঠে বলল, একদম ভালোবাসা দেখাতে আসবা না। আপনি আপনি করে একবার যদি ডেকেছো, তাহলে এখানে তোমার মাথা ফাটাবো বলে দিলাম আমি। মাত্র 1 বছরেই ভালোবাসা এতটা কমে গেছে। বিয়ের পর তো একটুও ভালোবাসা থাকবে না। কথাটা বলতেই প্রভা কেঁদে ফেলল। নির্ভীক তাড়াহুড়ো করে প্রভার চোখে জল মুছে দিতে নিলে প্রভা পুনরায় ওর হাত দূরে সরিয়ে দিল। কাঁদছেন কেন? আমি তো এমনি মজা করছিলাম। এনেছি তো আপনার জন্য গাজরা, দাঁড়ান বের করছি। কথাটা বলে নির্ভীক বেঞ্চের পেছন থেকে একটা ছোট্ট শপিং ব্যাগ নিয়ে এসে তার ভেতর থেকে গাজরা বের করে প্রভার দিকে বাড়িয়ে দিয়ে বলল, এই দেখুন,
একদম তাজা ফুলের গাজরা নিয়ে এসেছি আপনার জন্য। এটা আনতেই তো একটু দেরি হয়ে গেল ম্যাডাম। তার মানে এতক্ষণ আমায় মিথ্যে বলছিলে তুমি? হ্যাঁ, আপনাকে রাগাচ্ছিলাম একটু। আসলে রাগলে আপনার ফর্সা গাল দুটো একদম টমেটোর মতো হয়ে যায়। আপনাকে দেখতে আমার ভীষণ ভালো লাগে। সেজন্য তো একটু মাঝে মাঝে ইচ্ছে করে রাগাই আপনাকে। আর আপনি কি না আমাকে ভুল বুঝে অভিমান করে চলে যেতে ধরছিলেন? প্রভা এবার পূর্বের থেকেও আরো বেশি রেগে গেল। রাগান্বিত কণ্ঠে নির্ভীককে বলল, তুমি আমার সাথে কথা বলতে আসবে না। আজকের দিনেও তুমি আমাকে কাঁদিয়ে ছাড়লে, এর জন্য আমি তোমাকে কোনো মতেই ক্ষমা করব না। আবার রাগ করে কেন? দাঁড়ান, আরেকটা জিনিস এনেছি আপনার জন্য। কথাটা বলে নির্ভীক পকেট থেকে এক জোড়া রূপোর নূপুর বের করলো। টাকা জমিয়ে এটা আপনার জন্য কিনেছি। আসলে আজ এক জায়গা থেকে টিউশনির টাকা পাওয়ার কথা ছিল। সেখানে গিয়ে টাকাটা নিয়ে তারপর এটা কিনতে গেছিলাম। সেখান থেকে ফিরে গাজরা কিনতে আসতে আসতে একটু দেরি হয়ে গেল। আর কে বলল আমি আপনাকে দেখিনি? একটু জন্য তো আমার হার্টবিটটা থেমে যাচ্ছিল। এত সুন্দর করে কেউ সাজে? মিথ্যা কথা। আমি জানি তুমি আমায় ভালো করে দেখোনি। নির্ভীক প্রভার দিকে দু কদম এগিয়ে প্রভার হাতটা ধরে নিজের চোখের উপর রাখলো। মুখে হালকা হাসি ফুটিয়ে তুলে বলল, লাল জামদানি শাড়ি পরেছো তুমি, কানে ঝুমকো পরেছো। এই ঝুমকোটা মেলায় গিয়ে আমি তোমায় পছন্দ করে কিনে দিছিলাম। দুহাত ভর্তি কাচের চুড়ি পরেছো। এক হাতে দুটো চুড়ি কম আছে, আর সেটা হলো ডান হাতে। নিশ্চয়ই আজ চুরি পরতে গিয়ে ভেঙে ফেলেছ। এটা কি করে বুঝলাম জানো? তোমার ডান হাতে হালকা একটু ছিঁড়ে যাওয়ার দাগ দেখতে পেলাম। ঠোঁটে লিপস্টিক দাওনি, আমি তোমায় মানা করেছি জন্য। চোখে মোটা করে কাজল এঁকেছো। চুলগুলো আলতো হাতে খোপা করেছো। খোপাটা যেন খুলে না যায় সেজন্য কালো কালারের একটা রাবার ব্যান্ডও ব্যবহার করেছো। পায়ে একটা সাধারণ সোনালী রঙের স্লিপার পরেছো। দেখেছো? চোখ বন্ধ করে তোমার পুরো সাজের বর্ণনা দিয়ে দিলাম। এরপরও বলবে তোমায় মনোযোগ দিয়ে দেখিনি আমি? প্রভা নির্ভীকের চোখের উপর থেকে হাতটা নামিয়ে নিয়ে বলল, তাহলে কেমন লাগছে সেটা বললে না কেন? যা সুন্দর তা সুন্দরী। সুন্দর জিনিসকে সবসময় প্রশংসা করে মনে করিয়ে দিতে হবে কেন যে সেটা সুন্দর? তুমি আমার কাছে অপরূপা, বরাবরই অপরূপা। তুমি যেমন শ্বাস পোশাকেই থাকো না কেন, আমার দেখা শ্রেষ্ঠ সুন্দরী রমণী তুমি, আমার প্রিয়তমা তুমি। ধরো প্রশংসা করতে করতে কোনো একদিন করলাম না, তখন তো তোমার ঠিকই মনে হবে যে আজ তোমার সুন্দর লাগছে না। কিন্তু এমনটা তো না। হয়তো আমি ভুলে গিয়েছিলাম সেদিন তোমায় প্রশংসা করতে, কিংবা তোমায় দেখে হারিয়ে গিয়েছিলাম, খেয়ালই ছিল না তোমার প্রশংসা করার কথা। কিন্তু তার মানে তো এটা নয় যে আমার চোখে তোমায় সুন্দর দেখায়নি। আমার চোখে বরাবরই তোমায় সুন্দর দেখায়। তোমায় ভালোবাসি আমি বাবা, সব রূপে, সব সময়ই তোমাকে ভালোবাসি আমি। প্রভার রাগটা কমে গেলেও সেটা নির্ভীককে বুঝতে দিল না। মুখে রাগী ভাব ফুটিয়ে রেখেই বলল, সেটা না হয় বুঝলাম, কিন্তু এই যে আমার মিথ্যে বললে এর শাস্তি কি হবে? নির্ভীক কান ধরে দু চারবার উঠবোস করলো। সবার সামনে নিজের মান সম্মানের তোয়াক্কা না করে আপনার কাছে ক্ষমা চেয়েছি। এবার কিন্তু ক্ষমা করতেই হবে। বেশ, ক্ষমা করলাম তোমায়, কিন্তু আগে একটা কথা বলো তো, এখন আমার জন্য এই নুপুরটা কেনার কি দরকার ছিল? পরে দিলেও তো হতো। নিশ্চয়ই হতো, কিন্তু অনুভূতিটা তখন এক থাকতো না। আজ আমার সামর্থ্য কম। তুমি একটা বেকার ছেলেকে ভালোবেসেছিলে। এখন টুকটাক রোজগার করি আমি। এখন এই টানাটানির মাঝে থেকে একটু একটু করে টাকা জমিয়ে তোমাকে উপহার দিলে যে খুশিটা তুমি হবে, পরে যখন আমি অনেক রোজগার করব তখন এই উপহারটা দিলে সেই একই খুশি অনুভব হবে না। তোমাকে তো বোঝাতে হবে আমি আমার সাধ্যের মাঝে তোমার সব ইচ্ছা পূরণ করার চেষ্টা করব। আমাকে আলাদা করে বোঝাতে হবে না, আমি জানি তুমি কেমন। সব কিছু জেনেই তোমাকে ভালোবেসেছি। আচ্ছা, এসব কথা এখন বাদ দাও তো। আমি নিজ হাতে তোমায় এই নুপুরটা পরিয়ে দিব। কথাটা বলে নির্ভীক এক হাঁটু গেড়ে প্রভার সামনে বসলো
আলতো হাতে প্রভার পা নিজের হাঁটুর ওপর রেখে সযত্নে নূপুরটা পরিয়ে দিয়ে বলল, এটা আমার ভালোবাসার চিহ্ন প্রভা। যত্ন করে রেখো সারা জীবন তোমার কাছে, হারিয়ে ফেলো না যেন। আমি না থাকলেও এই নূপুরটা যেন সারা জীবন তোমার সাথে থাকে। তুমিও থাকবে, আর তোমার এই নুপুরও থাকবে আমার জীবনে। একটা কেউ হারাতে দিব না আমি। ওকে ম্যাডাম, এখন চলুন। আপনার অভিমান ভাঙাতেই সন্ধ্যা হয়ে যাবে না হলে। এখন আর কোথাও যাব না। বাড়িতে বলে এসেছিলাম 1 ঘন্টার জন্য বেরোচ্ছি। চলো বাড়ি ফিরে যাই। এখন বাড়ি ফিরে না গেলে 1000টা প্রশ্নের উত্তর দিতে হবে। 1000টা কেন, যদি লাখটা প্রশ্নের উত্তর দিতে হয় তাও আজকে ছাড়ছি না। এই বিকেলটা শুধু আমার। চলো তো। কথাটা বলে নির্ভীক হাত ধরে নিয়ে যেতে নিলে প্রভা বলে উঠল, কিন্তু কোথায় নিয়ে যাচ্ছ সেটা তো বলো। আর এই বিকেল, তোমার মানে কি উদ্দেশ্য? কথাটা বলে প্রভা ভুরু উচালো। নির্ভীক ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, উদ্দেশ্য শুনবে? হ্যাঁ। বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের একখান গান শোনাবো। সমাপ্ত। ছোট সাধারণ একটা ভালোবাসার গল্প কেমন হয়েছে জানাবেন নিশ্চয়ই। আর আমাদের চ্যানেলের পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। দোস্ত, তুই এত সুন্দরী কেন? তুই যে কি বলিস, আমি তো পেতনি। না রে, তুই সত্যিই অনেক সুন্দরী। আর শুধু সুন্দরী নয়। দেখ, তুই যে কি বলিস না। আচ্ছা দোস্ত, একটা কথা বলবো? বল। আমি যদি একটা পরীর কাছে একটু ভালোবাসা ভিক্ষা চাই, সে কি দিবে আমায়? দেবে কিনা জানি না, তবে তুই ট্রাই করতে পারিস। অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু লাভ হয়নি রে। এই ফাজিল মেয়েটা কে রে? আর কবে থেকে চলছে এসব? তুই যে কি চলিস না, চালাতে আর পারলাম কোথায় বলতো? এখনো তাকে জানাতেই পারলাম না। যত তাড়াতাড়ি সম্ভব বলে ফেল। বলতে তো চাই, কিন্তু যদি সে ফিরিয়ে দেয়? আরে না, তোর মতো একটা কিউট ছেলেকে কেউ কি ফিরিয়ে দিতে পারে? তবুও যদি সে বন্ধুত্বটাই নষ্ট করে দেয়? সজীব, সত্যি করে বলতো মেয়েটা কে? তুই। সজীব, সবসময় ফান করবি না, ভালো লাগে না। আমি সিরিয়াসলি বলছি তিথি, প্রথম দিন থেকেই তোকে ভালোবেসে ফেলেছি। জানি আমার প্রতি তোর কোনো ফিলিংসই নেই, তবু একটিবার সুযোগ দে আমায়। আমি তুই ছাড়া থাকতে পারবো না রে। ছি ছি সজীব, তোর কাছ থেকে অন্তত আমি এটা আশা করিনি। প্লিজ তিথি, বোঝার চেষ্টা কর। ভালোবাসাটা কোনো অপরাধ না। আমি ভাবতেই পারছি না সজীব, আমরা শুধু ভালো বন্ধু, তাছাড়া। কিন্তু আমি তো তোকে অনেক কিছু ভাবি। সেটা তো। আমি পারবো না তোকে ছাড়া বাঁচতে। সজীব, তুই ভুল করছিস, প্লিজ ভুলে যা। তিথি, আমি ভিক্ষা চাইছি তোর কাছে, একটু ভালোবাস। সজীব, ছাড় আমাকে বলছি। না, আগে বল ভালোবাসবি? কি ছেলে মানুষে করছিস? সবাই দেখছে তো। দেখুক, আমার কি তাতে? সজীব, হাত ছাড়। আগে বল ভালোবাসি। কিছুক্ষণ নীরব দুজন। তিতি একটা কাঠ এগিয়ে দিল। কি এটা? আমার বিয়ের কার্ড, 6 দিন পর আমার বিয়ে, আর সেজন্য তোকে আমি ইনভাইটেশন কার্ড দিতে এসেছিলাম। সত্যি দোস্ত, তোর বিয়ে? আড়ালে 2 চোখের পানি মুছে মুখে হাসি ফুটালো সজীব। বলতেই তো এসেছিলাম, কিন্তু তুই যা শুরু করলি তাতে বলা হলো না। উফ, কতদিন যে হাত খাই না দোস্ত। আমাকে কিন্তু স্পেশাল কিছু দিবি। তোদের বিবাহিত জীবন সুখী হোক। মানে? তাহলে এতক্ষণ এসব কথা বললি কেন? আরে ওইটা ফান করছিলাম রে পাগলি মেয়ে। তাহলে আমি যে তোকে মেরেছি, তুই তো শুধু শুধু ব্যথা পেলি। আরে না, সুন্দরীদের হাতে থাপ্পড় খেলে মিষ্টি লাগে। তুই না, এদিকে আয় তো, মুখটা দেখি। না না, থাক,
তোর জামাই যদি জানতে পারে তুই আমার মুখে হাত লাগিয়েছিস, সে তো সুইসাইড খাবে। সজীব, তুই তো ফাজিল কেন বলতো? হয়তো তোর জন্য। চল তাহলে। কোথায়? বাহ, শুধু অভিনন্দন জানালে হবে? কিছু খাওয়াবি না? চল। সারা বিকেল তিতির সাথে ঘুরে ওকে বাসায় পৌঁছে দিয়ে এসেছে সজীব। পাশাপাশি না, তবুও অনেকটা কাছে ওদের দুজনের বাসা। সেই ইন্টারমিডিয়েট থেকে দুজনের চেনা জানা বন্ধুত্ব। সজীব তিতিকে পছন্দ করে অনেক আগে থেকে, কিন্তু বলার সুযোগ পায়নি। সজীব জানতো ওকে ফিরিয়ে দিবে, কিন্তু তারপরেও কষ্ট হলো যখন শুনল তিতির বিয়ে ঠিক হয়েছে। রাত 12টা। সজীব হালকা আলোয় প্রিয় ডায়েরির একটা পাতায় কিছু লিখছে। চোখ থেকে পানি ঝরছে। পাশে চিকচিক করছে একটা নূপুর। হ্যাঁ, এই সেই নূপুর যা একদিন তিতির অজান্তেই সজীব নিয়েছিল। নূপুরটি যখন খুব মনে পড়ে তখন নূপুরটার দিকে তাকিয়ে থাকে অপলক। আজও তাকিয়ে আছে। আচ্ছা, তিথি কেন বুঝে না ওকে আমি সত্যি সত্যি ভালোবাসি? আমি শুধু ওর পাশে হাতটি ধরে সারা জীবন চলতে চাই। একটিবার আমাকে কেন ভালোবাসতে দিল না? তবুও আমি ভালোবাসবো এই মেয়েটাকে। পরের দিন সকালে দোস্ত, কই তুই? বাসায়। একটু আসতে পারবি? কোথায়? আর শপিংয়ে যাব। কিন্তু কোনো কিন্তু নয়, তুই যাচ্ছিস। তিথি শোন না। না, কিছুই বলবি না তুই। ফোনটা রেখে দিল তিথি। সজীব আধা ঘন্টা পর বাথরুমে ফ্রেশ হতে ঢুকলো। কিছুক্ষণ পর বের হতে চমকে উঠল। তার প্রিয় জিনিসটা হাতে নিয়ে কেউ একজন দাঁড়িয়ে। তাড়াতাড়ি করে ডায়েরিটা তিতির হাত থেকে নিয়ে নিল সজীব। কতক্ষণ এসেছিস? এই তো মাত্র এসেছি, তোর দেরি হচ্ছে দেখে। ও, তুই বস, আমি কফি নিয়ে আসি। সজীব শোন, হ্যাঁ বল। এটা কোথায় পেয়েছিস তুই? আরে ওটা তুই পেয়েছিস কোথায়? দে, আমাকে দে। না, আগে বল এটা কার? জেনে কি করবি তুই? করবো অনেক কিছু। আমি জানি না ওটা কার। সজীব, সত্যিটা বল। আরে তুই এত সিরিয়াস হচ্ছিস কেন? কারণ এই নুপুরটা আমার। তুই কি পাগল হয়েছিস নাকি? তোর নুপুর আমি রাখতে যাব কেন? সজীব, চালাকি করবি না। আমি তোর ডায়েরি পড়েছি। আরে ওটা আমার নয়। তুই এত বেহায়া কেন? জানি না। এত ভালোবাসিস কেন আমায়? আমি তো তোর ভালোবাসার মূল্য দিতে পারবো না। আরে পাগলি, ভালোবাসি আমি, বাসি তুই তো না। তুই এত কষ্ট পাচ্ছিস কেন? তুই সত্যি একটা একটা কি? গাধা। তুই গাদি না, আমার না, তোর জামাইয়ের। পাগল, চল, দেরি হয়ে যাচ্ছে। বেরিয়ে পড়ল দুজন। সারাদিন শপিং করেছি। মাঝে মাঝে যখন সজীবের স্পর্শ লাগছিল, অবাক হয়ে তাকিয়ে দেখছিল সজীবকে। শপিং শেষে বাসায় পৌঁছে দিয়ে আসার সময় অপলক তাকিয়েছিল তিতি। দেখতে দেখতে কেটে গেল দিনগুলো। এ কদিনই এক অন্যরকমভাবে খুঁজে পেয়েছি দুজন দুজনকে। অনেকটা ঘনিষ্ঠতার সৃষ্টি হয়েছে। সেই সকাল থেকে সজীবের ফোন অফ। তিথি বারবার ট্রাই করছে, একটু পর সে অন্য কারো হয়ে যাবে। তিথি তো তাই চেয়েছিল, কিন্তু এখন কেন জানি এক গভীর শূন্যতা অনুভব করছে সে। সজীবকে মিস করছে সে, কিন্তু চাইলেই যে আজ এক দৌড়ে দস্তর বাসায় আসতে পারবে না সে। তাই নিরুপায় হতাশ একজোড়া চোখ নীরবে অশ্রু ঝরাচ্ছে। এখন সন্ধ্যা নেমেছে। সজীব বেডরুমে শুয়ে আছে। পুরানো কিছু স্মৃতির জালে আজ সে বিদ্ধ। চিৎকার করে বলতে ইচ্ছে করছে সেই না বলা কথাগুলো। মৃদু স্বরে গান বাজছে। जब जब तेरे पास मैं आया एक सुकून मिला जिसे मैं था भूल खाया ओ
হঠাৎ দরজা খোলার আওয়াজ হলো। অন্ধকারে আবছায়া একটি নারী মূর্তি ভিতরে প্রবেশ করলো। সজীব উঠতে গিয়েও পারল না। কেউ একজন চেপে ধরল কলারটা। এ কি, তুই এখানে কেন? একটু পর না তোর বিয়ে। চোখ বেয়াদব, প্রেমের ফাঁদে ফেলে এখন দেবদাস সাজা হচ্ছে, তাই না? মানে? মানে তোকে বুঝতে হবে না। তুই কি ভেবেছিস আমি হেরে যাব? কখনো না। আমি পারবো না তোকে ছেড়ে থাকতে। এই পাগলি মেয়ে, তুই ঠিক আছিস? আমি ঠিক আছি, শুধু তুই ঠিক নেই। আমার আবার কি হলো? একেবারে ন্যাকামি করবি না। এত যখন ভালোবাসিস আমাকে নিয়ে চলে গেলি না কেন? তুই একটা পাগলি। হ্যাঁ, আমি পাগলি, শুধু তোরই পাগলি। চল বাসায় পৌঁছে দিয়ে আসি। না, এখন থেকে এটা আমার বাসা। তিথি, ছেলে মানুষই করিস না। সজীব, আমি হয়তো কোনো একদিন তোকে ফিরিয়ে দিয়েছি, বিশ্বাস কর। তখন আমি ভালোবাসা বুঝতাম না, এখনও বুঝি না, কিন্তু বিশ্বাস কর, তোকে ছেড়ে থাকতে পারবো না আমি। তুই আমাকে ভালোবাসা শেখাবি না? পাগলি মেয়ে, একটু পর যার বিয়ে সে এখন অন্য একজনকে ভালোবাসা শিখাতে বলছে। মানুষে শুনলে কি বলবে? যা বলে বলুক, আমার স্বামীর কাছ থেকে আমি ভালোবাসা শিখবো, তাতে মানুষের ক্ষতি কি? তুই যাবি? এবার তিথি কেঁদে উঠে জড়িয়ে ধরল সজীবকে। এই ছাড় বলছি। না, আগে বল ভালোবাসি। না, বলবো না। তাহলে ছাড়বো না। তিথি, ছাড় না। না, বল ভালোবাসি। কিন্তু তুই তো আমাকে ভালোবাসিস না। কে বলেছে? তুই তো বলেছিলি সেদিন। তখন বুঝতাম না, কিন্তু এখন বুঝি। ভালোবাসি তোমায়, আমার ককটেল সুন্দরী। কি বললি আমায়? না, কিছু না। হুম, আমিও ভালোবাসি তোমায়। এবার ছাড়। হুম। এই পাগল, তুমি কাঁদছো কেন? জানি না পাগলি। তাহলে দাও। কি? নূপুর পরে, আমি জানি ওটা আমার। অতঃপর নতুন একটা সম্পর্কের শুভ সূচনা। ভালোবেসে বন্ধনে জড়িয়ে রেখেছে একে অপরকে। ধন্যবাদ আপনাকে গল্পটি শোনার জন্য। তখনই আমার খুব খারাপ লাগে যখন গল্পটি শুনে লাইক কমেন্ট না করে চুপি চুপি চলে যান। লাইক কমেন্ট পেলে নতুন নতুন গল্প নিয়ে আসতে উৎসাহ পাই। বিদব্য, এই গল্পটি কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবেন না। আপনার যদি লিখতে কষ্ট হয় তাহলে সংক্ষিপ্তে লিখুন টি থ্যাঙ্কস, জি গুড, বি ব্যাড, এরকমভাবে আপনার মন মতো কোনো অক্ষর লিখে যান, তাহলে আমরা বুঝে নিব গল্পটা কেমন হয়েছে। লিখবেন কিন্তু অবশ্যই মনে করে। আর গল্পটার শুনে কেমন লাগছে অবশ্যই লিখবেন। আর আমাদের চ্যানেলের পাশে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি যদি ভেবে থাকেন আমি আদর্শ স্ত্রীর মতো আপনার জন্য না খেয়ে বসে আছি, তাহলে ভুল ভাবছেন। আমি খেয়েছি, বরং আপনি ছিলেন না বলেই আরো তৃপ্তি করে খেয়েছি। এখন আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো, একদম বিরক্ত করবেন না। বলেই ঝপ করে বিছানায় শুয়ে পড়ল রাকাব। কাঁথা টেনে মাথা ঢেকে চুপটি মেরে থাকলো। ওর কাণ্ডকীর্তি দেখে হতাশ চাহনি দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল সাদা। মেয়েটা যে কেন এমন ভয়ঙ্কর রাগী কে জানে। না হয় আজ হসপিটাল থেকে আসতে একটু দেরি হয়েছে, তাই বলে এরকম রাগ করে থাকতে হবে? রাগ করেছে ভালো কথা, কিন্তু না খেয়ে আছে কেন? জানেই যে বেশিক্ষণ না খেয়েও থাকতে পারে না, তারপরও কেন খাবারের প্রতি তার এত রাগ? সে খুব ভালো করেই জানে তার স্ত্রী রাকা কিরকম রাগী। অবশ্য তাতে বিশেষ কোনো ক্ষতি নেই, কারণ কোনো এক কবি নাকি বলেছিলেন রাগী মেয়েদের মন নরম হয় এবং এরা স্বামীকে বেশি ভালোবাসে। রাকা আর যাই করুক, ওকে ভালোবাসে তো প্রচুর, শুধু রাগটা একটু বেশি। যাই হোক, এখন এসব ভেবে লাভ নেই, স্ত্রীর মান ভাঙাতে হবে। তাই নরম গলায় ডাকলো,
রাকা, আপনাকে নিষেধ করেছি, আমায় ডাকবেন না। রাকার নিরুত্তাপ উত্তর শুনে কিছুটা দমে গেল সাদাফ। ও একটু নড়াচড়া করলো, মাথা থেকে কাঁথা সরিয়ে ওপাশ ফিরে শুলো, কিন্তু রাগ কমানোর কোনো লক্ষণ প্রকাশ পেল না। সাদাফ কি করবে ভেবে পাচ্ছে না। আজ তার নিশ্চিত পরাজয়। মিষ্টি করে বলল, রাগ করে আসো? লক্ষ্মীটি আমার, রাগ করে না। আরে আমি কি ইচ্ছে করে দেরি করেছি? একটা ইমার্জেন্সি এসেছিল তাই। এমার্জেন্সি এসেছিল ভালো কথা, সেটা আমাকে বলছেন কেন? আমি শুনতে চেয়েছি? নাকি আদর্শ স্বামী সাজার জন্য বউকে এসে সব কাজের কৈফিয়ত দেওয়া জরুরি মনে করছেন? তাতে কি লাভ হবে আপনার? কেউ নোবেল প্রাইজ দেবে? কথার তেজ দেখেই সব হাওয়া ফুস হয়ে গেল সাদাফের। কথায় কথায় তুমুল কটাক্ষ করা বিশেষ একটা গুণ আছে এই মেয়ের। তারপরেও কি যেন ভেবে দুষ্টুমির হাসি হাসলো, চোখ টিপ দিয়ে বলল, নোবেল পাইস না পাই, বইয়ের ভালোবাসা তো পাবো। আপাতত সেটা হলেই যথেষ্ট। বলেই এগিয়ে গিয়ে হাত টেনে ধরলো ওর। অভিমানে হাত সরিয়ে নেয়ার চেষ্টা চালালো রাকা। লাভ হলো না। সাদাফ শক্ত করে চেপে ধরে থাকলো। তাতে আরো ক্ষেপে গিয়ে জোরে হাত টান দিল, কিন্তু হঠাৎ হ্যাঁচকা টান খেয়ে তাল সামলাতে পারল না। বেসামাল হয়ে ধূপ করে আছড়ে পড়লো সাদাফের ওপর। রাগে চোখ মুখ লাল হয়ে উঠল ওর। ইচ্ছে করলো সাদাফকে কঠিন কিছু কথা শুনিয়ে দিক। এত রাতে বাড়ি ফিরে এখন ঢং দেখাচ্ছে কেন? আগে ফোন করে জানাতে পারতো না যে এমার্জেন্সি পড়েছে? ফোনে ব্যালেন্স ছিল না, নাকি সুন্দরী কোনো পেশেন্ট দেখে মনে লাড্ডু ফুটেছিল? বউয়ের কথা মনেই পড়েনি? হঠাৎ হেড সাইড রেলিং এর ওপর রাকাকে চেপে ধরলো সাদাফ। ঘোর লাগা চাহনি দিয়ে ওর মুখের দিকে চেয়ে রইল কিছুক্ষণ। আস্তে আস্তে নিজের মুখটা ওর খুব কাছে নিয়ে এলো। রাখা কিছু একটা বলার জন্য মুখ খুলতে চাইলো, কিন্তু তার আগেই ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল সাদাফ। আকস্মিক আক্রমণে স্তম্ভিত হয়ে বসে রইল রাকা। বাধা দেওয়ার সুযোগটা পেল না। চোখ বড় বড় করে তাকিয়ে থাকলো ওর মুখের দিকে। তার রাগী চাউনি দেখলে যে আমার বুকে জ্বর ওঠে, সেটা কি জানে আমার বউটা? রক্তিম মুখে লাল টস টসে গাল দুটো তখন কি অদ্ভুত আকর্ষণীয় লাগে, সেটা কি জানে? আর ঠোঁট তো। আপনি একটা অসভ্য। কথা শেষ করতে দেয় না রাকা। রাগে রক্তিম হয়ে ধমকে ওঠে ওর দিকে। সাদাফ হাসে, মিষ্টি করে হাসে। সে হাসি দেখে বুকে চিনচিনে ব্যথা অনুভব করে রাকা। ছেলেটা এত সুন্দর করে হাসে কেন? তারপর হাসি থামিয়ে বলল, বইয়ের কাছে অসভ্য হব না তো কার কাছে হব? আমি শুধু তোমার কাছে অসভ্য, কারণ বউ আমার একটাই। বলেই নাক টেনে দেয় ওর। কথাটা শুনেই লজ্জায় নুয়ে যায় রাকা। গাল দুটো আরো লালচে হয়ে ওঠে। না, এবার রাগে নয়, অতিমাত্রায় লজ্জায়। সেটা দেখে মুচকি হাসে সাদাফ। ওকে আরো লজ্জায় ফেলে দিতে বলে, এমন করে লজ্জা পেও না বউ, আমি বোধহয় তাহলে হার্ট অ্যাটাকেই মরে যাব। এবার লজ্জায় কোথায় মুখ লুকাবে রাকা? লজ্জিত মুখে চাপটে ধরলো সাদাফকে। তার বলিষ্ঠ বুকে মুখ গুজে বলল, ভালোবাসি। ভালোবাসি। সত্যি যাচ্ছিস সজীব? হ্যাঁ আবা, যেতেই হবে। আমি এখনো বুঝতে পারি না কেন এত দূরে যাচ্ছিস। কারণ আমার স্বপ্ন এখানকার ছাদের সীমা ছাড়িয়ে গেছে। তোর স্বপ্নের জন্য আমার হাসিটা কেন থেমে যাবে সজীব? দূর, তুই জানিস না আমি সব করছি আমাদের জন্যই। আমাদের? নাকি তোর নিজের জন্য? আবা, একদিন তুই গর্ব করবি আমার উপর, বিশ্বাস রাখ। আমি গর্ব চাই না, আমি তোর সময় চাই। সময় তো এনে দিচ্ছি তোর জন্য। মিথ্যে, সময় চলে যায় আর তুইও চলে যাবি। ঠিক আছে, না হয় আমি চলে গেলেও প্রতিদিন সূর্য ওঠার আগে একটা বার্তা দিব, ঠিক আছে? বার্তা না, তুই আসবি। আচ্ছা ঠিক আছে, তুই চোখ বন্ধ কর, আমি প্রতিদিন বাতাসে ফিস ফিস করে বলবো, বাবা আমি আছি। সজীব, প্রতিশ্রুতি দিবি? দিব, কথা দিলাম।
তারপর কি হলো আবা ম্যাডাম? তারপর আর বার্তা আসেনি। মানে? সজীব ফিরতে পারেনি। প্লেনটা? হ্যাঁ, সেই প্লেনটাই আকাশে হারিয়ে যায়। আমি দুঃখিত ম্যাডাম। দুঃখের কিছু নেই জানিস, আমি এখনো প্রতিদিন সকালে বারান্দায় দাঁড়িয়ে বাতাসের দিকে তাকাই। মনে হয় কেউ ফিস ফিস করে বলে, বাবা আমি আছি। সজীব আঙ্কেল যেখানেই থাকুক না, নিশ্চিত দেখছি আপনাকে। হ্যাঁ, হয়তো ওই আকাশের ওপারে এখনো বসে আছে আমার পাঠানো শেষ বার্তার অপেক্ষায়। কিছুদিন পরেই আমার বিয়ে। হবু বরকে মনে ধরেছিল প্রথম দেখার দিন। যাই হোক, তারে নিয়ে কত কল্পনা জল্পনা পাশানি ভাসাইলাম মনে মনে। কিন্তু ফোনে কথা বলার সময় হইলটা কি, বর্ষায় ভীষণ লাজুক, কথায় কথায় জাপ বলার স্বভাবনের। লজ্জা নারীর ভূষণ, পুরুষ মানুষ কেন লজ্জা পাইব? কিছু ঘটনা শেয়ার করি। ওনাকে কথায় কথায় একদিন জিজ্ঞেস করলাম, জীবনে কখনো প্রেম করেছেন? উনি সেটা শোনার সাথে সাথে ফোন কেটে দিলেন আচমকা। প্রথম তাই তেমন পাত্তা দিলাম না। ও মা, দেখলাম উনি মেসেজ করেছে হোয়াটসঅ্যাপে। তাতে লেখা ছিল, যা, ওসব আজে বাজে কাজ আমি কখনো করিনি। আমাকে ওসব প্রশ্ন করে বিব্রতকর অবস্থায় ফেলবেন না সন্ধ্যা। আরেকবার জিজ্ঞেস করলাম, আচ্ছা কয় বাচ্চা কাচ্চার বাপ হওয়ার মতলব আছে কন দেখি? উনি সেটা শুনে ফোনের ওপাশে খুব খুব করে কেসে উঠলেন, হালকা ধমক দিয়ে বললেন, এই মেয়ে, আপনি এত ঠুটকাটা কেন? হ্যাঁ, ফোন রাখেন, কথা বলার মুডটাই নষ্ট করে দিলেন। ও মা, গরম দেখিয়ে ফোনটা কেটে দিল। হাসতে হাসতে আমার পেটে ব্যথা হয়ে গেল সেদিন। মা বাবা হয়তো আমার হাসি শুনে বলছে, বিয়ের খুশিতে মেয়ে পাগল হলো নাকি। আরেকদিন ফোনে কথা বলছিলাম বরাবরের মতো। বিয়ের মাত্র কটা দিন বাকি। ওনাকে বললাম, আপনাকে আমি বিয়ে করতে পারবো না, আমার অন্য কোথাও জামাই ঠিক আছে, মানে বয়ফ্রেন্ড আছে। উনি একদম স্বাভাবিক গলায় বললেন, যা, এসব বলতে লজ্জা করে না আপনার? যা তা কথা বলেন। আমি বোকা বনে গেলাম। বেডারে কি উপাধি দেব সেটা নিয়ে কনফিউজড হয়ে আধমরা হয়ে বিছানায় শুয়ে থাকলাম। তারপর গায়ে হলুদের দিন তোলা ছবিগুলো পাঠিয়ে বললাম, আমার ছবি পাঠিয়েছি আপনাকে, আপনার ছবি পাঠান তো। উনি বললেন, যা, কি বলেন? ছবি পাঠাতে হবে কেন? আপনি ছবি পাঠিয়েছেন কেন? আমার বন্ধুরা দেখলে কি বলবে? আমি বনে গেলাম। বিয়ের দিন আমাকে ওনার পাশে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দিল সবাই। আমি ওনার দিকে চোখ তুলে তাকালাম। সামনাসামনি লজ্জায় ফেলে দেওয়ার জন্য বললাম, আপনাকে তো দেখছি হেব্বি লাগছে ইঞ্জিনিয়ার সাহেব, সুপার ডুপার লাগছে। আহা, উনি আমার দিকে ভুলেও তাকালেন না, শুধু বিড়বিড় করলেন, যা, এমন পরিবেশে এসব বলবেন না। আমার পেট চেপে ধরে হাসতে ইচ্ছে করলো, কিন্তু বউ বলে কথা, তাই সব ধামা চাপা দিলাম। বিয়ে টিয়ে চুকিয়ে শ্বশুরবাড়ি এলাম। বাসর রাতে ওনাকে দেখে আমার ভীষণ লজ্জা করছিল, কিন্তু আমি সেটা দেখাতে প্রস্তুত না, তাই মুখটা স্বাভাবিক করে রাখলাম। উনি হাতের ঘড়ি খোলার চেষ্টায় ব্যস্ত। আমার দিকে চোখ তুলে তাকিয়ে বললেন, আপনার না বয়ফ্রেন্ড আছে? বিয়েটা তো শেষমেশ করলেন। আমি মজা করে ওনাকে বললাম, ছিল তো, কিন্তু সে মহা বদমাস। আপনার মতো অত ভালো নয়, মিষ্টি নয়, সুন্দর নয়। আপনি তো 10-এ 11। ভালো আম না কিনে কাউকে পচা আম কিনতে কখনো দেখেছেন? বলেই হাসলাম। উনি ঘড়িটা হাতের কবজি থেকে যেন এক প্রকার টেনে খুললেন, বললেন, যা, এভাবে বলছেন কেন? মানুষ কোনো কথায় লজ্জা পায় সেটা জানেন না? কিসের বাসর ঘর ফাসর ঘর? পেট থেকে গুলগুলিয়ে হাসি বের হয়ে এলো সাবানের ফ্যানার মতো। উনি কাছে এসে আমার মুখ চেপে ধরলেন, বললেন, যা, আপনি এই সময় এভাবে হাসছেন কেন? সবাই ভাববে আমি আপনাকে সুরসুরি দিচ্ছি। বাকিটাই ইতিহাস। আমি বেলি, ভাষা আমার পাড়াগাঁয়ে হলেও সচ্ছল পরিবারে জন্মেছি আমি। সৃষ্টিকর্তা আমাকে সবই দিয়েছেন, জ্ঞান, গুণ, মেধা, প্রজ্ঞা, বুদ্ধি, শারীরিক সুস্থতা, সব।
হৃদয়ে উজাড় করে ঢেলে দিয়েছেন অন্যকে ভালোবাসার জন্য এক পৃথিবী সমান ভালোবাসা ও আবেগ। যা নেই তা হলো রূপ ও গায়ের রং। আমার শরীরের রং কয়লার সামর্থ্যক বলা যায়। চোখ দুটো কোয়েল পাখির ডিমের মতো, নাক যেন কাঠঠোকরার ঠোঁট, চুল তো নয়, যেন পাটের আঁশ। সব মিলিয়ে আমি খরুপা অসুন্দরী। কেউ যখন আমার বেলি বলে ডাকে তখন হাসি আসে, রাগও হয়। আমার রং বেলি ফুলের মতো সাদা না, না কমল। বেলি ফুল মায়ের প্রিয় ফুল বলেই আমার নাম রেখেছে বেলি। আমার নানা গুণের কারণেই অনেকেই আমাকে পছন্দ করে, ভালোবাসে। কিন্তু আমি যে ভালোবাসা চাই, সেই নজরে পাড়ার কোনো ছেলেই আমাকে দেখে না। ক্লাসে সুন্দর মেয়েদের পাশে আমাকে দেখে মনে হয় গোবরে পোকা। কৈশোরে পৌঁছালাম যখন, তখন মনের মধ্যে উথাল পাতাল ঝড়। বন্ধুরা একজন একজন করে প্রেমে পড়া শুরু করে দিল। আমার যে ছেলেদের ভালো লাগতো, তারা আমার বন্ধুদের পছন্দ করত, আমাকে নয়। এমনিতেই আমার খুব প্রশংসা করতো সামনে পড়লেই। বেলি ফুল, তোমার অপেক্ষায় তো আছি এত সময় ধরে। তুমি কত ভালো, আমাদের হেল্প করো। ক্লাসের অন্যান্য মেয়েরা শুধু ছেলেদের সাথেই আড্ডা দেয়। আমি তাদের দিকে মলির মুখে খানিক চেয়ে থাকতাম। তারাও বুঝেও না বুঝার ভান করত। যাদের সাথে বন্ধু হিসেবে মিশতে, গল্প করতে, নিজের কথা শেয়ার করতে চাইতাম, তারা পাত্তাই দিত না। লুকিয়ে লুকিয়ে কাঁদতাম তখন। যখন যৌবনে পা দিলাম, তখন কিছুটা সাহস সঞ্চয় করে এক ক্লাস ফ্রেন্ডকে প্রেম করার প্রস্তাব দিলাম চিরকুটের মাধ্যমে। 6 মাস না হওয়া যেতে যেতেই টের পাই তার প্রেম অন্য মেয়ের সাথে। আমার সাথে ছিল স্বার্থের অভিনয়। সে খুব গরিব হওয়ায় সবসময় আমি আমার বাড়ি থেকে চুরি করে টাকা পয়সা এনে দিতাম তাকে। বুঝতে পারলাম আমার প্রেম ছিল একতরফা, তাই প্রত্যাঘাত হওয়াটাই স্বাভাবিক। তখন নিজের জীবনের উপর চরম অনীহা এসেছিল আর সুসাইড করতে যাই। মা দেখে ফেলাই আমি আজও বেঁচে আছি। চূড়ান্ত সিদ্ধান্ত নিলাম, এই জন্মে আর কারো ভালোবাসা পেতে হাপিত্যস করব না। নিজের নরম অনুভূতিগুলোকে বিবেক আর বাস্তবতার শেকল দিয়ে পেঁচিয়ে রাখব। কিন্তু সময়ের স্রোতে বিলীন হয়ে গেল আমার নিজের সঙ্গ করা ওয়াদা। এই ওয়াদা মনে হয় পৃথিবীর কোনো মহাপুরুষও রাখতে পারে না। পড়াশোনা শেষ করে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছি। আমার আরেক সহকর্মী ছিল অধ্যাপক কাইসার আহমেদ, আমার সমবয়সী, অবিবাহিত। দুজন একই বিভাগে শিক্ষক হওয়ার প্রয়োজনে খাতিরে চলতে চলতে আমাদের মাঝে তুমুল বন্ধুত্ব হয়ে যায়। এক সময় তা ধীরে ধীরে প্রেমের দিকে এগোয়। আমাদের মনে, চিন্তায়, চেতনায় খুব মিল ছিল। পরস্পরের সান্নিধ্যে দুজনে পেতাম আশ্চর্য নিবিড় প্রশান্তি। সম্পর্ক যখন গভীর হয়, তখন দুটো দেহ কথা বলা শুরু করে। তারা একে অপরের সঙ্গে কামনা করে ব্যাকুল হয়ে। চর্যাপদের কবির ভাষায়, প্রতি অঙ্গ কাঁধে প্রতি অঙ্গের লাগি। যেহেতু আমি একজন পরিপূর্ণ যুবতী, তাই কামনা ছিল দুজনের সমানেই সমান। চুম্বকের আকর্ষণ শক্তির মতোই দুজনের শরীর দুজনকেই চাইতো। তাকে বললাম, আমরা রীতি ভেঙে কিছুই করব না, চলো বিয়ে করি। সেই সময় সে আমার চিবুক ধরে যা বলেছে তা শুনে আমার পুরো দুনিয়াটা একসঙ্গে কেঁপে উঠল। এক নিমেষে জীবনে নেমে এলো গাঢ় বিষাদের কালো ছায়া। দাঁড়িয়ে থাকতে পারলাম না আর, মাটিতে বসে পড়লাম। তার সঙ্গে সারা জীবনের জন্য দূরত্ব তৈরি করলাম। নিজেকে ব্যস্ততায় জড়িয়ে নিলাম আগের চেয়ে বেশি। অধ্যাপনার চাকরি ছেড়ে দিয়ে একটা সরকারি চাকরিতে যোগ দিলাম। লক্ষ্য করে দেখলাম গায়ের রঙ ও চেহারা অসুন্দর এই বিষয়টা শুধু বিয়ে না, প্রেম ভালোবাসার সাথে সম্পর্কিত হয়। সমাজের সর্বক্ষেত্রে চেহারা সুন্দরের জয় জয়কার, আর আমার মতো কালো অসুন্দর মেয়েরা সর্বক্ষেত্রে বিতাড়িত, উপেক্ষিত, অনাদৃত হয় সমাজে। আহা জীবন! যাক, নিজের মতো করে বাঁচতে শিখেছি, বেঁচে আছি আমার শর্তে। এইদিকে পরিবার লোকজন আমাকে বিয়ে দেবার জন্য উঠে পড়ে লেগেছে। আমি তাদের কিছুতেই বোঝাতে পারি না যে আমার মাঝে পছন্দ করার মতো কী আছে। যা আছে তা দিয়ে ভালো সম্পর্ক, এর বেশি কিছুই না। আমি তো স্বাবলম্বী, কারো গলগ্রহ হয়ে থাকছি না। মায়ের গ্রহণযোগ্য যুক্তির কাছে আমার যুক্তি পরাভূত। আমাকে দেখতে যতগুলো পাত্রপক্ষ এসেছে, ঘুরে ফিরে সবার গলায় একই সুর, সবই ঠিক আছে, কিন্তু মেয়ের গায়ের রং কালো, আবার তেমন সুন্দরও না। আগে দর্শনধারী, পরে গুণবিচারী। আপনাদের জন্য শুভকামনা রইল। তবু সৃষ্টিকর্তার অশেষ দোয়াই আর আমার যোগ্যতার বিশেষ মাপকাঠিতে মা বাবা আমাকে পাত্রস্থ করে
কন্যাদায়গ্রস্ত পিতা থেকে ভারমুক্ত হতে পারলেন। এক বেসামাল আনন্দে আমি দিশেহারা। আমার স্বামী খুব সাধারণ একটা জব করে, তবে দেখতে সে ভারী সুন্দর। তার চেয়ে আমার ইনকাম বেশি হলেও তা নিয়ে আমার মাঝে কোনো প্রশ্ন বা কার্পণ্যতা ছিল না। তবুও হঠাৎ করেই তাদের বাসায় আমাকে নিয়ে আমার কানে হুটহাট ফিসফাস শব্দ আসছিল। তারা অর্থনৈতিকভাবে অসচ্ছল হতে পারে, কিন্তু ওদের ছেলে দেখতে তো মাশাআল্লাহ। কিভাবে তার জন্য আমার মতো কালো মেয়েকে বউ বানালো? আমার গুণ, যোগ্যতা, বেশি আয় করা, এইসব কি বাইরে থেকে দেখা যায়? মানুষ তো প্রথমে দেখে বাইরের রূপ আর বাহ্যিক সৌন্দর্য। আমার শাশুড়ি জবাব দেয়, তোমরা তো বেকুব কেন? টাকা না থাকলে কি আর এমন কাক কালো মেয়েকে বউ করে ঘরে তুলি? একে বউ বানিয়ে আনার পর আল্লাহর রহমতে আমরা বেশ ভালো আছি। বউয়ের কামাই করা টাকা দিয়ে বন্ধক দেওয়া গয়না, ধানের জমি ছাড় দিলাম। ছোট ছেলেকে ইতালি পাঠালাম। শুনে কান চেপে ধরে বলি, এসব শোনার আগে আমি বধির হয়ে গেলাম না কেন? মানুষের বাইরের রূপ দিয়ে কি বিচার হয় মানুষের? একজন মানুষের মেধা, গুণ, ব্যক্তিত্ব, বুদ্ধিমত্তার যে কি মূল্য নেই? তবে কেন এত কথা হয়? সমালোচনক বা নেগেটিভ চিন্তার লোকেরা কেন সমাজে এত প্রশ্রয় পায়? এক অজানা যন্ত্রণা আমার গলার কাছে দলা হয়ে আছে। আমি মুখ চেপে দীর্ঘশ্বাস ফেলি। কিছুদিন গেলে আমি আমার স্বামীর আচরণে পরিবর্তন খুঁজে পাই। দিন দিন আমার সাথে তার পরিবর্তন আচরণ আমাকে চিন্তাগ্রস্ত করে তোলে। আড়ালে আবড়ালে তার চালচলন পর্যবেক্ষণ করতে থাকি। আগের চেয়ে আরও বাধ্য হয়ে চলি তার। তবুও যদি ভালোবাসা পাই, সে শারীরিক ও মানসিকভাবে অন্য মেয়ের সঙ্গে জড়িয়ে পড়েছে বুঝতে বাকি রইল না। সে এখন অন্যতে আসক্ত আর আমাতে বিষাক্ত। একদিন সাহস নিয়ে তার মুখোমুখি হয়ে জানতে চাই, আমার সব জেনেও কেন বিয়ে করেছ? সে অধ্যত্বের সাথে জবাব দেয়, আমি সুপুরুষ এবং উত্তেজিতক, মেয়েদের কাছে হিরো। যেহেতু তোমার সাথে একেবারে মিসম্যাচ, তাই অন্য মেয়েদের সঙ্গে যাই করি তুমি নীরবেশ হয়ে যাবে। তাছাড়া আর্থিক দুর্বলতা তো ছিলই আমাদের পারিবারিকভাবে। আমি যা বোঝার বুঝে গেলাম। ফিরে এলাম আপন বাড়ি, যারা আমি কালো হলেও ভালোবেসে আগলে রেখেছে, সেই মা বাবার কাছে। না, বেঁচে থাকার জন্য আর কোনো পুরুষের প্রয়োজন নেই আমার জীবনে। জীবন নিয়ে তামাশা অনেক হয়েছে, আর নয়। ধ্বংস হোক এই পচা গলা ঠক সমাজের, খসে পড়ুক এই অসভ্য ইতর দৃষ্টিভঙ্গির দেয়াল। সাদা কালোর বৈষম্য থেকে মুক্ত হোক পচনশীল সমাজের ঘুণে ধরা বিবেকগুলোর। ঘোর তমসাচ্ছন্ন সমাজ থেকে আলোয় ফেরা হোক সব কালো মেয়ের। সত্যি বলছেন ভাবি? আসলেই এটা মাখলে ফর্সা হয়? উত্তেজনায় আমার মায়ের মুখ চকচক করছে। অবশ্যই ভাবি, দেখবেন 1 মাসের মধ্যে গায়ের রং কাঁচা হলুদের মতো হয়ে গেছে। রইমাখালা হাত নেড়ে নেড়ে বললেন, তিনি এই কথাটা ইচ্ছে করেই জোরে জোরে বলেছেন, যাতে এই ঘরে বসেও আমি সেটাই শুনতে পাই। মা এককাল হাসি নিয়ে আমার রুমে দৌড়ে এলেন। হ্যাঁ রে মিলি, এই ক্রিমটা নাকি আসলে কাজ করে রে। শিশুরা বহুদিন ধরে বায়না করার পর নতুন খেলনা পেলে তাদের মুখটা যেমন হয়, মাকে দেখতে ঠিক সেই রকম লাগছে। আমার খুব মায়া লাগছে মায়ের জন্য। ছোটোবেলা থেকে দেখছি আমাকে সুন্দর বানানোর জন্য আপ্রাণ প্রচেষ্টা মায়ের মধ্যে। কখনো উপটান, কখনো ক্রিম, কখনো চন্দনের গুঁড়ো, কিছু না কিছু আমার মুখে লাগিয়ে মিথ্যা আশা নিয়ে অপেক্ষা করা যদি আল্লাহর প্রতি সহায় হয়, ভাগ্যটা পরিবর্তন করে, একটু ভালো কিছু দেয়। কোনো বাড়ি কিছু হয় না, কিন্তু মা তবু আমার মুখটা আয়নার সামনে নিয়ে বিভিন্ন ভঙ্গিতে কায়দায় কানুন করে ঘুরিয়ে ফিরিয়ে বলেন, বাহ, এ তো বেশ লাগছে দেখতে। কেমন পাল্টে গেছে মুখটা। আমিও তখন খুব দুর্বলভাবে একটু হেসে বলি, ঠিকই তো মা, মা মেয়ের এই মিথ্যে সান্ত্বনার লুকোচুরি দুজনেই আমরা বেশ বুঝি। বোঝেন আরও একজন, অন্তরিক্ষের ওই ব্যক্তিটি, যিনি জন্ম থেকেই আমার ভাগ্য যা নির্ধারণ করে দিয়েছেন। তিনিই তো জানে কার ভাগ্য কী রেখেছেন। তিনি তো সবার ভাগ্য লিখে রাখছেন, আর পরিবর্তনও করলে একমাত্র তিনিই পারবেন। আমার বাবা বেশ ধনী মানুষ, বহু জায়গায় বহু পাত্রী দেখে অবশেষে হতদরিদ্র পরিবারের মেয়ে আমার মাকে বিয়ে করেন। কারণ একটাই, আমার মা অসামান্য রূপসী। বাবা চেয়েছিলেন তার বংশধরেরা দেখতে সুন্দর হোক। প্রথম সন্তানের মুখ দেখে নাকি বাবার মুখ শ্রাবণের আকাশের মতো হয়ে গিয়েছিল। মেয়ের গায়ের রং, মুখ, নাক সবই তো তার মতো,
হতচ্ছাড়ি দেখছি মায়ের কিচ্ছুই পায়নি। মায়ের খুব ইচ্ছে ছিল প্রথম সন্তান মেয়ে হলে নাম রাখবেন রোদেলা মিলি, কিন্তু বাবা মুখ বেঁকিয়ে বললেন, যার চেহারায় রোদে ছিটে ফোটাও নেই তার নাম হবে রোদেলা মিলি। কানা ছেলের নাম পদ্মলোচন আর কাকে বলে? সে যাই হোক, চেহারায় রোদ না থাকলেও আমার নাম রোদেলা মিলি রাখা হলো। আমার পরে আরও 2টি বোন, আরও 2টি ভাই, না এরা বাবাকে নিরাশ করেনি, প্রত্যেকেই দেখতে বেশ। ছোটবেলা থেকেই আমি জেনেছি আমার বাকি বোনেরা ফর্সা, তাই তারা সুন্দর, আমি দেখতে কালো, আমার তাই নিজের মধ্যে কুঁকড়ে মুকড়ে থাকাই শ্রেয়। ঈদের সময় মামারা যখন উপহার নিয়ে আসতো আমাদের জন্য, দেখতাম প্রতিবারই কিভাবে যেন সবচেয়ে সুন্দর উপহারটা আমার 2 সুন্দরী বোনই পেত। তারপর ভাবতাম কি খারাপ আমি, নিজের ছোট বোনেরাই হিংসা করছি। বাসায় মেহমান আসলে আমার বোনেদের দেখে প্রশংসায় ভেসে যেত, পাশে দাঁড়ানো আমাকে দেখে নিতান্তই ভদ্রতাই হয়তো বলতো, আপনাদের মেয়ে দেখতে কালো হলেও চেহারাতে বেশ মায়া আছে। কেন জানি না খুশি হওয়ার বদলে আমার বুক কান্নায় ভারী হয়ে আসতো। কালো হতে পারি তাই বলে অন্ধ তো আর নই, তাদের চোখে যে সুপৃষ্ট করুণা সেটা তো খোলা চোখেও বেশ দেখতে পাই আমি। ছোটবেলা থেকেই বেশ ভালো ছাত্রী ছিলাম আমি, 5 আর 8-এ বৃত্তি পেয়েছিলাম, ম্যাট্রিকে ইন্টারভিউ পেয়েছিলাম গোল্ডেন A+। তারপর ঢাকা ভার্সিটিতে ভর্তি হলাম, অনেক নতুন বন্ধু হলো, সবাই মিলে কার্জন হলে আড্ডা, মহিলা সমিতির নাটক দেখতে যাওয়া, অথবা রাত 11টায় হই হুল্লোড় করে টিএসটিতে গিয়ে মালডোবা দেওয়া চা খাওয়া। এইসবের মাঝে আমার প্রাণহীন জীবন যেন নতুনভাবে শুরু হলো। আর সেই নতুন জীবনে নতুনভাবে রোদ নিয়ে এলো সজীব। অসাধারণ আবৃত্তি করতে পারে ছেলেটা। ও যখন গলার শিরা ফুলিয়ে ভরাট কণ্ঠে আবৃত্তি করে তখন আমার এতদিনের গৃহপালিত রক্ত যেন জেগে ওঠে, কি যেন এক শক্তি ভর করে নিজের ভেতর। সজীব আমাকে ডাকতো কালো পরি বলে, প্রতিদিন একটা করে চিঠি লিখতো আমাকে, 2-1 লাইন চিঠি, তবে সব চিঠি কালো খাম ভরা থাকতো, আর উপরে রূপালি কালিতে লেখা থাকতো, কালো পরি তোমাকে। মাঝে মাঝে কি ভীষণ ঝগড়াটাই না করতো আমার সাথে। কেন আমি মাধবের সাথে অত হেসে হেসে কথা বলতাম, কি এমন হাসির কথাটা বলেছে ও? কেন পহেলা বৈশাখে লাল শাড়ি না পরে সবুজ শাড়ি পরলাম, চুলগুলো কেন বেঁধে রাখলাম, আর কেনই বা এমন বিচ্ছিরি একটা সিনেমা দেখার জন্য ওকে ফেলে অন্য বন্ধুদের সাথে চলে গেলাম। একবার তো কি যেন কারণে আমার ওপর রাগ করে সব মাথার চুল কেটে ফেলে ন্যাড়া হয়ে গিয়েছিল। কি চোখের পলকেই না চলে গেল সেই 5টা বছর, কিন্তু দীর্ঘস্থায়ী সুখ আমার কপালে সইবে কেন? ফাইনাল পরীক্ষা হওয়ার কিছুদিন আগে সজীব আমাকে জানিয়ে দিল তার পরিবার কিছুতেই আমাকে মেনে নেবে না। সে বাবা মার একমাত্র সন্তান, তাই তাদের খুব শখ নিজেরাই দেখে শুনে মিষ্টি একটা সুন্দর মেয়ের সাথে বিয়ে দেবার। সজীবের মা আগেও দেখেছেন আমাকে, তার নাকি সাপ কথা, ঘরের একমাত্র বউ, দেখতে ফর্সা হতে হবে। আমার রঙিন চশমা লাগানোর পৃথিবীটা আবারও কেমন যেন ধূসর হয়ে গেল। পরীক্ষা না দিয়েই বাসায় ফিরে গেলাম। এবার বাবা মা উঠে পড়ে লাগলেন আমার বিয়ের জন্য। তাদের খুশির জন্য চোখের পানি আড়াল করে ট্রে ভর্তি চা নিয়ে পাত্রপক্ষের সামনে গেলাম। মেয়ে হয়ে জন্মেছি, আর যা কিছু পারি আর নাই পারি, চোখের পানি আড়াল করার বিদ্যাটা তো শিখতেই হবে। কুরবানির গরুর হাটেও বোধ করি মানুষ এতভাবে গরু দেখে যাচাই বাছাই করে না। সে কি অপমান, কি লজ্জা, কি অসহায়ত্ব, তা আমি কী করে বোঝাই? কিন্তু পাত্রপক্ষ আমাকে পছন্দ না করে পছন্দ করে আমার ছোট বোনকে। তারপর থেকে পাত্রপক্ষ আসলে আমার 2 বোনকে তাদের সামনে যেতে দেওয়া হয় না। প্রতি সপ্তাহে নতুন নতুন পাত্রপক্ষ আসে। মা যথাসাধ্য চেষ্টা করেন পাউডার আর নানা প্রসাধন লাগিয়ে আমার গায়ের রং আর চেহারার খোঁজগুলো আড়াল করতে। চেহারা খানিকটা আড়াল হয় বটে, আড়াল হয় না শুধু আমার লজ্জা আর অপমান। প্রায় 1.5 ডজন প্রস্তাব এসে ফিরে যাওয়ার পর অবশেষে আমার বিয়ে ঠিক হয় আমাদের পাড়ার কমিশনার ছোট ভাইয়ের সাথে। ক্লাস 9 পর্যন্ত কোনো মতে পড়ে এখন বাপ ভাইয়ের পয়সায় রাস্তায় ধারে চায়ের দোকানে সিগারেট ফোঁকে আর গার্লস স্কুলের সামনে চোখে সানগ্লাস লাগিয়ে শীষ বাজায়। কিন্তু মা বাবার এত বাজ বিচার করার সুযোগ নেই। আমার বিয়ে আর কতদিন আটকে থাকবে? ছোট বোনটার দুটো তো বিয়ে দিতে হবে,
মা বাবার মুখের দিকে তাকিয়ে বিয়েতে রাজি হয়ে গেলাম, কিন্তু আমার অপমানও তখনও খানিকটা বাকি ছিল। আমাকে আরও খানিকটা নাস্তানুবাদ না করলে বিধাতা সইবে কেন? বিয়ের আসরে ছেলেপক্ষ থেকে বেঁকে বসলো। তাদের সব কথা, নগদ 5 লাখ টাকা না দিলে তারা কিছুতেই বিয়ে পড়বে না। আমি দেখলাম আমার এত আত্মমর্যাদা সম্পন্ন শিক্ষিত বাবা কিভাবে একদল নোংরা অশিক্ষিত লোকের কাছে সম্মানের ভয়ে মাথা নত করলেন। আমার তখন মনে হলো আমার বাবার সামর্থ্য আছে বলে তিনি হয়তো আজকে এই টাকাটা দিতে পারছেন, কিন্তু যদি দিতে না পারতেন তাহলে তো পার্থক্য চলেই যেত। তার মানে আমি আছি কি নেই এটা মুখ্য বিষয় না, আমাকে বিয়ে করার উদ্দেশ্যই 5 লক্ষ টাকা। আমি আর পারলাম না, সোজা বাইরে বেরিয়ে বললাম, 5 লক্ষ টাকার জন্য আপনাদের কাছে নিজেকে বিক্রি করার দরকার নেই। টাকাটা অবশ্য আপনারা এখনও নিয়ে নিতে পারেন, তবে ভিক্ষা হিসেবে, যৌতুক হিসেবে না, কারণ আমি এই বিয়ে করব না। এই প্রথম আমার মনে হলো আমার জীবনে আজকে সত্যি রোদ এসেছে। নিজের সম্মান বিকিয়ে দিতে দিতে যেখানে নেমে গিয়েছিলাম আমি, সেখান থেকে এক ধাপে অনেকখানি উপরে উঠে এসেছি। নাইবা থাকলো আমার জীবনের ভালোবাসা, নাইবা হলো সংসার। এখন আমি নিজের ভেতর যে শান্তি আর মর্যাদা টের পাচ্ছি, এক জীবন কাটিয়ে দেওয়ার জন্য সেটাই যথেষ্ট। হ্যাঁ, আমি পেরেছি নতুন করে জীবন শুরু করতে। আমি থেমেছিলাম না আজ। আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা। এতদিন আমাকে যারা গায়ের রঙের জন্য কথা শোনাতো, আজ তারাই আমাকে দেখে গর্ব করে। গল্পটার অনেকখানি আশেপাশের বাস্তব অভিজ্ঞতা থেকে নেওয়া। আমি এই গল্পের মধ্যে দিয়ে কাউকে কোনো মেসেজ দিতে চাইনি, কারো মানসিকতা পরিবর্তনের কোনো চেষ্টাও করিনি। আমি শুধু চেয়েছি যারাই এই গল্পটা শুনবেন তারা যেন একটু হলেও এই মেয়েটির কষ্ট অনুভব করেন। গায়ের রং অথবা চেহারা, এই জিনিসগুলো মানুষ কষ্ট করে অর্জন করে না, জন্মসূত্রেই এই জিনিসটা নিয়ে আসে। জন্মসূত্রে পাওয়া জিনিসের জন্য কেউ যেমন নিজেকে শ্রেষ্ঠ ভাবতে পারে না, তেমনি জন্মসূত্রে পাওয়া জিনিসের জন্য তাকে অপমান করাও কোনো অধিকার কারণেই। চেহারার সৌন্দর্য কিন্তু সময়ের সাথে সাথে মলিন হয়, কিন্তু মনের সৌন্দর্য কিন্তু চিরকাল থাকে। শুধু পবিত্র মানুষেরাই সেই পবিত্র সৌন্দর্যের সন্ধান পান। ধন্যবাদ আমাদের চ্যানেলের পাশে থাকার জন্য। তো বন্ধুরা, গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাদের দাম্পত্য জীবনের 2 যুগ শেষ হয়ে গিয়েছে আরও 3 বছর আগেই। এতটা বছর স্বামী স্ত্রী দুজন দুজনের মায়ায় জড়িয়েছিল স্বর্ণলতিকার মতোই। কিন্তু ঠিক যে ক্ষুদ্র ক্ষুদ্র ইস্যুগুলোকে কেন্দ্র করে দীর্ঘ বছরের গয়না সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্তে আজ দুজনেই অটুট। তাদের এই সিদ্ধান্তে তাদের ছেলেমেয়েরাও আনন্দিত। বাদ সাধল তাদের শ্বশুর শাশুড়ি। সমাজ কি ভাববে, সমাজ কি বলবে? মা নির্জত আর রইল না। মিলির শাশুড়ি ছেলের বউয়ের দিকে চেয়ে অসহিষ্ণু গলায়, বউ, তোমার কি ভীমরতি হয়েছে? এই বয়সে তোমরা ছাড়াছাড়ি হয়ে যাবে। কচি বয়সে স্বামী সংসারে রয়ে শুয়েছিলে, আর এখন পারো না থাকতে? এটা মানা যায়? আম্মা, আমার পরিবেশ আপনি পেলে আপনিও চলে যাওয়ার জন্য প্রস্তুত হতেন। তখন আমার বয়স অল্প ছিল, ছেলেমেয়েরা ছোট ছিল। তাদের কথা ভেবে সমাজ আর সম্মানের ভয়ে মানিয়ে নিয়েছি, মেনে নিয়েছি। বোধের অভাব ছিল, সাহসের ঘাটতি ছিল, যুক্তি দাঁড় করানোর মতো জ্ঞান বুদ্ধি ছিল না। আজ পরিপূর্ণ আমি, বিপুল সাহস সঞ্চয় করেছি। বোধেও ঘাটতি নেই, যুক্তিও খণ্ডন করতে শিখেছি। আমি একজনের শূন্যতায় এই সংসারে কিছুই থেমে থাকবে না। মিলির শাশুড়ি দপদপ পায়ে এগিয়ে গিয়ে নাতি নাতনির কাছে গেল, মুখ গোজ করে বলল, তোরা মা বাবাকে বোঝাতে পারিস না? পড়াশোনা করে কি শিখেছিস? দিদা শোন, ছোট ছোট বিষয়গুলো স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনকে মধুর করে, মজবুত করে, গভীর করে। এই যেমন ধরো, দাদা বাইরে থেকে আসতে কোনোদিন তোমার জন্য পছন্দের একটা সুতির শাড়ি কিনে আনলো, দাম কিন্তু খুব অল্প। কখনো আসতে কেক নিয়ে আসলো, কিছু ফল আনলো, চানাচুর, লঞ্জেস, পান নিয়ে আনলো, তখন তুমি অনেক খুশি হও। দাদার উপর এই ভালো লাগা, বিশ্বাস আর খুশির জোরই একটা সম্পর্ক টিকে থাকে, দীর্ঘহু হয়। ঠিক তদরূপ ছোট ছোট অমিলগুলো ভুল বোঝা না মেনে নেওয়া থেকেই জন্ম নেয় বিপরীত জনের উপর ক্ষোভ, হতাশা, দুঃখ, বিরক্তি ও অসহ্যতা। যেমন আম্মু ঘুমাচ্ছে, তখন আব্বু ইউটিউবে নিউজ দেখতে উদ্ঘট হেডফোন। আম্মু চোখে লাইটের অতিরিক্ত আলো নিতে পারে না, আব্বু অকারণেই দিনের আলোতে রুমের সব লাইট জ্বালিয়ে রাখে দোকানের মতো। এসিতে আম্মুর সমস্যা, কাশি আসে, আব্বুকে অনুরোধ করেও অফ করানো যায় না এসি। খেতে বসলে আব্বু বলে তরকারিতে হলুদ বেশি, মশলা বেশি, ঝাল বেশি, লবণ বেশি।
ইত্যাদি। এরা কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়, আমাদেরও আর সহ্য হয় না। আরও ইন্টারনাল বিষয় রয়েছেই দুজনের, সেসব আমরা জানিও না। তার চেয়ে দুজন আলাদা থাকুক, সেটাই ভালো। আম্মু থাকবে নানুর দেওয়া ফ্ল্যাটে, সমস্যা কি? আমরা এখন যথেষ্ট বড় হয়েছি, কারো উপর নির্ভরশীল নয়। নিত্য খুঁটিনাটি বিষয় নিয়ে সংঘাতের চেয়ে সেপারেশনে চলে যাওয়া বেটার। সমাজ সম্মান করে করে কত নারীর চোখের জল আর দীর্ঘশ্বাস মিশে গিয়েছে রান্নাঘরের ধোঁয়ায় আর শিলপাটার মশলার সাথে, জানো? মিলির শাশুড়ি নাতির যুক্তি শুনে আহাম্মক বনে গেল, বলল, এই তোর বিদ্যার্জন, খুব বড় বড় কথা শিখেছিস, এসব কোন কথা হলো? বলে তিনি হনহন পায়ে ছেলের কাছে গেলেন। গলায় তেজ ঢেলে বললেন, সমস্যা কি তোদের? জ্ঞান বুদ্ধি লোপ পেয়েছে? আমি এই বাড়ি থেকে বের হয়ে যাব। মিলির স্বামী জাভেদ নিরুত্তর রইল। মায়ের কথার কোনো প্রত্যুত্তর দিল না। মিলি 2 মাস ধরে আলাদা বাসায় থাকছে। আজ ডিভোর্স হয়ে যাবে জাভেদ ও মিলির, অর্থাৎ তালাকের নোটিশ দুজন দুজনের ঠিকানায় পাঠাবে ডাকযোগে। ইতিমধ্যে সব কাগজপত্র তৈরি হয়ে গিয়েছে, কিন্তু অবশেষে তা কার্যকর হয়নি। শেষ বিকেলের আবছা আলোয় বাসার দুয়ারে কারো পা পড়তেই চমকে গেল জাভেদ। চোয়াল শক্ত করে ভ্রুক্ষেপহীনভাবে চাইল মিলির দিকে। তার শাশুড়ি এগিয়ে এলো খুশি মনে। ছেলে মেয়ে এগিয়ে এসে, আম্মু এলে কেন? আব্বুকে ছেড়ে দিবে না? একদম না। কারণ? কারণ তোর বাবাকে ডিভোর্স দিলে এই সংসারে সব কিছুর ওপর আমার আর কোনো অধিকার থাকবে না। সংসারে আমার সঞ্চিত টাকা দিয়ে কেনা জিনিসগুলোর উপর যে মায়া জমে গিয়েছে, সেই মায়া বিচ্ছিন্ন করা আমার পক্ষে দুঃসাধ্যকর। আমি আমার সেই মায়ের জন্য ফিরে এসেছি। আপু, তুমি ছেড়ে দিবে না আম্মুকে? না। কারণ? তার হাতের সকাল সন্ধ্যা 2 কাপ চা না হলে আমি আবার কোনো কাজে মন বসাতে পারি না। এটা অভ্যেস হয়ে গিয়েছে আমার। এই অভ্যেসটুকুকে ভুলে যেতে চাই না। মুখ অন্যদিকে ঘুরিয়ে বাঁকা হেসে বলল জাভেদ। ছেলে মেয়েরা খুশিতে আত্মহারা হয়ে গেল। তাদের দাদিও উচ্ছ্বসিত বউ ফিরে এসেছে দেখে। তিনি মিলিকে ধরে বললেন, দেখলে বৌমা, চাইলেই ছেড়ে যাওয়া যায় না সংসার ছেড়ে। মায়া জিনিসটা খুব ডেঞ্জারাস। মরণ অবধি জোকের মতো কামড় মেরে বসে থাকি। আম্মা একদম ঠিক বলেছেন। কত শত ভেবেছি নিজের সাথে, যতবার ভেবেছি এই মানুষটার সাথে বাকি জন্ম কিভাবে কাটাবো। বয়স হয়েছে আর কেমন একরোখা হয়ে যাচ্ছে। নিজের মর্জিতেই সব হতে হবে তার। ততবারই এই এক মায়া নামক শব্দটার কাছে পরাজিত হয়েছি, যুদ্ধে হেরে যাওয়া সৈনিকের মতোই। তোমাদের মা আলাদা ঘুমাতে পারে চাইলে, মানা নেই। পাশ থেকে শুনে মিলি ঠোঁট উল্টে ভেঙচি কাটল জাভেদের দিকে চেয়ে। জাভেদ প্রথম দেখার মুহূর্তের মতো শিহরিত চোখে মিলির দিকে চেয়ে রইল নিষ্পলক। তারপর কেটে গেল আরও বহুদিন। এক নিশীতে জাভেদ মিলিকে নিবিড়ভাবে ছুঁয়ে বলল, সত্যি করে বলো তো, তুমি কি সেদিন ফিরে এলে বস্তুর মায়া নাকি ব্যক্তির মায়া? মায়াই এসেছি, এটাই একমাত্র সত্য। ব্যাখ্যা করে বলতে পারবো না। অভিমানিনী সুরে বলল মিলি। মুখ ভিড়িয়ে মুচকি হেসে কৌতুক করে জাভেদ বলল, তাহলে আবারও প্রমাণিত হলো, নারীর বুক ফাটে কিন্তু মুখ ফুটে না। সমাপ্তি। গল্পটা কীরকম হলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলের পাশে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা। চরম বিরক্ত হয়ে রুটির টুকরোটুকু মুখে পড়ে নিলাম আর ছেলেটার দিকে আর চোখে তাকালাম। এখনও চেয়ে আছি আমার পাশে বসা মেয়েটির দিকে। মেয়েটির দিকে চেয়ে দেখলাম সে মেয়েটিও খুব বিরক্ত বোধ করছে, কিন্তু লজ্জায় হয়তো কিছু বলতে পারছে না। এত নির্লজ্জ ছেলে এর আগে আমি কখনো দেখিনি। সে টেনে ওঠা থেকে লক্ষ্য করে যাচ্ছি। প্রথম না তাকালেও যখন থেকে রুটিটা খেতে বসেছি, ঠিক সেই সুযোগে ছেলেটা আমার পাশে বসা মেয়েটির দিকে তাকিয়ে আছে। দেখে তো মনে হচ্ছে ভদ্র ঘরের ছেলে, কিন্তু ভদ্র ঘরের ছেলে হলে এমন আচরণ করবে কেন? আর সহ্য করতে পারলাম না। ছেলেটাকে ডাক দিয়ে বললাম, আপনার সমস্যা কি? জীবনে কি কোনো সুন্দরী মেয়েকে দেখেন নাই? আর সুন্দরী মেয়েদের দেখলে কি চেয়ে থাকতে হবে? এই শিখাইছে আপনার বাবা মা? ছেলেটা বিনীত স্বরে শুধু বলল, একটু রুটি দিবেন আমাকে? আমি অবাক হয়ে যাই ছেলেটার কথাতে। রুটির দিকে চেয়ে আছি, ঠিক তখনই ছেলেটা আবার বলে উঠল, 3 দিন যাবৎ পানি ছাড়া কিছুই খাইনি,
একটু রুটি দিতে পারবেন ভাইয়া? এত মার্জিত ভাষা, শালীনতার সাথে কথা যেই মানুষ বলতে পারে সে আর যাই হোক খারাপ চরিত্র হতে পারে না। আমি প্যাকেট থেকে 2টা রুটি আর একটা কলানি ছেলেটার দিকে এগিয়ে দিলাম। ছেলেটা তাড়াতাড়ি করে নিয়ে খেতে শুরু করলো। ছেলেটার খাওয়া দেখেই বোঝা যাচ্ছে একটা মানুষ ঠিক কতটা পরিমাণে ক্ষুধার্ত থাকলে এমনভাবে খেতে পারে। আমার ভাবনাটাকে থামিয়ে ছেলেটা বলে উঠল, আমি ক্ষুধা সহ্য করতে পারি না। ছোট থাকতে যখন ক্ষুধা লাগতো, আম্মু আগে থেকেই সব খাবার রেডি করে রাখতো, কারণ উনি জানতেন ওনার ছেলে অন্য কিছু সহ্য করতে পারলেও পেটের ক্ষুধা সহ্য করতে পারবে না। আমি চুপচাপ শুধু ছেলেটার কথা শুনছি। ট্রেনের কামরায় দুপাশে একদিকে আমি ও একটি মেয়ে বসে আছি, আর আমার সামনে ছিটে ছেলেটির পাশে মেয়েটির বৃদ্ধ দাদু বসে আছেন। আমি কিছু জিজ্ঞেস করার আগে ছেলেটা আপনা আপনি বলতে শুরু করলো, আমি ইমন, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করতাম। পড়া শেষ করেছি 1 বছর হলো। ইচ্ছা করেই কোনো চাকরিতে জয়েন করছিলাম না, কারণ চাকরি চাইতে আমার কাছে আমার মায়ের গুরুত্বটা সবচেয়ে বেশি ছিল। আমার মা একজন গৃহিণী আর বাবা ছিলেন নামকরা কলেজের প্রভাষক। ভালো স্যালারি, সম্মান দুটোই পেয়েছিলেন তিনি। ভালোবেসে বিয়ে করেছিলেন তিনি আমার মাকে। আমার মা অনেক ভালোবাসতেন আমার বাবাকে। কলেজ লাইফ থেকে ভালোবাসা সম্পূর্ণ তৈরি হয়েছিল দুজনের মধ্যে। ইউনিভার্সিটি লাইফে তৃতীয় বর্ষের শেষ দিকে বাসা থেকে আম্মাকে বিবাহের জন্য চাপ দিলে আম্মু আর বাবা দুজন মিলে পালিয়ে চলে আসেন এই শহরে। তারপর থেকেই শুরু তাদের এই পথ চলা। আম্মুর থেকে জেনেছিলাম তাদের বিবাহপূর্ণ এবং পরবর্তী যাবতীয় কথা। বাবা আম্মুকে প্রচণ্ড ভালোবাসতো। প্রতিদিন আম্মুর জন্য একটা করে গোলাপ ফুল নিয়ে এসে 1000 রকমের কবিতা শুনিয়ে আম্মুকে প্রপোজ করতেন। বাবা যেহেতু বাংলা প্রভাষক ছিলেন, সেহেতু কবিতা প্লাস রোমান্টিকতা বেশি ছিলেন আর কি। তাদের এই সুখটাকে আরো একটু বাড়িয়ে দেওয়ার জন্য হয়তো আমি এসেছিলাম। আব্বু আম্মুকে আগের চাইতেও বেশি পরিমাণে ভালোবাসতেন। ক্লাসের টাইমে ফোন দিয়ে আম্মুর শারীরিক অবস্থা জিজ্ঞেস করতেন। যেদিন আমি আসলাম ওনাদের জীবনে, আব্বু নাকি ক্লাসের সকল টিচার স্টুডেন্টদের মাঝে মিষ্টি বিলিয়েছিলেন। এতটা খুশি হয়েছিলেন যা বলে বোঝানো যাবে না। বাবা আমাকে অনেক ভালোবাসতেন, এতটা ভালোবাসতেন যে মা মাঝে মাঝে মুচকে এসে অভিমানী সুরে বলে উঠত, আমি কি পুরান হয়ে গেছি নি? হ্যাঁ, শুধু ছেলেকে ভালোবাসলে হবে? ছেলের মায়ের দিকে একটু খেয়াল রাখতে হবে। এত হাসি খুশি বড় সংসারে আগুন জ্বালানোর জন্য আমার বাবার কলিগ জামশেদ চাচাই যথেষ্ট ছিলেন। প্রথমে বাবাকে পতিতাদের ব্যাপারে ভুলভাল কিছু বুঝিয়েছেন। তারপর বাবা যখন 1 দিন 2 দিন করে নষ্টপল্লীতে যেতে শুরু করেন, ঠিক তখনই আবার ভালো সেজে আম্মুকে বাবার নোংরা কাজের ব্যাপারে বলেছিলেন। নিজের বরের ব্যাপারে এত নোংরা বাজে কথা শোনার পরেও আম্মা চুপ করেছিলেন। শুধু রাত্রে অন্ধকারে ব্যালকনিতে দাঁড়িয়ে কান্না করতেন, যেটা আমি আড়ালে দাঁড়িয়ে চুপিসারে দেখতাম। কষ্ট হতো খুব আম্মুর জন্য। আমি তখন ইন্টার এক্সাম শেষ করে ইঞ্জিনিয়ারিংয়ের 1ম সেমিস্টারে উঠেছি। একদিন বাবা হুট করেই এক মহিলাকে নিয়ে আসেন আমাদের বাসায়। আমি মহিলার ব্যাপারে জিজ্ঞেস করলে বাবা বলেন, এটা তোমার ছোট মা। আমি হতবম্বের মতো দাঁড়িয়েছিলাম, কানে শুধু একটা কথায় বারবার বাজছিল, এটা তোমার ছোট মা। পাশ থেকে আম্মুকে আঁচলে মুখ গুজে কান্না করতে চলে যেতে দেখেছিলাম। ভাবুন, একটা মেয়ে যিনি এই মানুষটার জন্য তার বাবা মা আত্মীয় স্বজন সব কিছু ছেড়ে ছুড়ে শুধুমাত্র এই মানুষটাকে ভালোবেসে চলে এসেছিল এই মানুষটার ভালোবাসা পাওয়ার জন্য, আর সেই মানুষটার এরূপ কাজ একজন স্ত্রী হিসেবে কেমনে মেনে নিতে পারবে? এরপরে কাহিনীটা ঠিক নাটকের মতোই শুরু হয়ে গেছিল। যেখানে কৃতিত্ব আমার মায়ের থাকার কথা, সেখানে অধিকার ফলাতেন আমার ছোট মা। ছেলের বিয়ের বয়সে বাবার বিয়ের কথা শুনে আমার বন্ধুরা সবাই টিকটিরি করে বলেছিল, হ্যাঁ রে, তোর বাবা এই বয়সে এসেও আরেকটা পেয়ে গেল, আর তুই এখন অবধি একটা গার্লফ্রেন্ড জোগাতে পারলি না?
হ্যাঁ রে, তোর কি সমস্যা আছে নাকি? আমি চুপচাপ ওদের কথাগুলো শুনতাম, কিন্তু কিছু বলতাম না, কারণ বলার মতো কিছুই আমার কাছে ছিল না। একদিন সরাসরি বাবাকে বলেই দিই, হয় ওই মহিলা এই বাড়িতে থাকবে, নয়তো আমরা এই বাড়িতে থাকবো। বাবার সাফ উত্তর ছিল, ইচ্ছে হলে তোমরা বের হয়ে যাও, তোমার ছোট মা যাবে না। আমি তখন বাবার দিকে রুখে এগিয়ে গেলে আম্মু আমায় ওই দিনই জীবনে প্রথম থাপ্পড় মারে। হালটা ধরে যতটা থাপ্পড়ের জন্য কষ্ট পেয়েছিলাম, তার চেয়ে বেশি কষ্ট পেয়েছিলাম এই ভেবে যে জীবনের প্রথম চর দিয়েছেন আমার আম্মু আমাকে চর দিয়ে আমার চেয়ে আম্মুই বেশি কষ্ট পেয়েছে। এরপর থেকে বাবার সাথে কোনো রকমেই আমি কোনো কথা বলতাম না। এভাবেই যেতে থাকলো আমাদের সময়। তাই 3 বছর এইভাবেই চলতে থাকলো। এই 3 বছরে আমার আম্মা শুকিয়ে পুরো কঙ্কাল হয়ে যান। মানসিক কষ্ট, যন্ত্রণার, শারীরিক অসুস্থতায় উনি বিছানায় পড়ে যান। এরপরেও আমার মানুষরূপী জানোয়ার বাবাটার মনে একটু মায়া জন্মাইল না। মা মারা যাওয়ার আগে বলেছিলেন, সম্পর্কের মাঝে কখনো তৃতীয় কাউকে আসতে দিস না বাবা, কারণ ওই তৃতীয় মানুষটাই সেই সম্পর্কটার কবর দেওয়ার জন্য যথেষ্ট। আমি যখন মায়ের লাশের পাশে বসে মাকে জড়িয়ে ধরে কাঁদছিলাম, ঠিক সেই সময়ই ওই জানোয়ার নামে আমার বাবা এসে আমাকে বলেছিলেন, এত কান্নাকাটির কি আছে, যে যাওয়ার সে চলে গিয়েছে, আর মানুষ হয়ে জন্মালে তো মরতেই হবে, তাই না? কথাটা শোনার পর মুহূর্তে আমি শুধু বাবাকে একটা কথাই বলি, মানুষ হিসেবে জন্মাইছ, মরতে তো হবেই, তাই না? তো বুঝতে পারলে বাবা, পাশে থাকা শয়তানি ছোট মা আমার বাবার হাত চেপে ধরলে। আমি দৌড়ে কিচেনে গিয়ে ছুরিটা নিয়ে সোজা মায়ের ঘরেতে এসেই বাবা নামক পশুটার গলা বরাবর ছুরিটা চালিয়ে দিই। ছোট মা পালাতে চাইলেও পালানোর সুযোগ আমি দেইনি তাকে। ঘরটাতে তিনটা লাশ পড়েছিল, 2জন পাপী মেয়ে, অমানুষ। কারণ আমি জানতে পেরেছিলাম ছোট মা বাবাকে পতিতাপল্লী থেকে নিয়ে এসেছিল, আর একজন আমার মা, যিনি পবিত্র, সারা জীবন একা কষ্ট পেয়ে গেছিলেন, কখনো মুখ ফুটে বলেও নি নিজের কষ্টের কথা। সারা শরীর আমার রক্তে ডুবে গিয়েছে। আম্মুর দিকে তাকিয়ে দেখি আম্মুর মুখেতেও রক্ত লেগে গিয়েছে। তাড়াতাড়ি করে আম্মুর মুখ থেকে রক্ত মুছে দিলাম। আমার পবিত্র মায়ের শরীরে এমন পাপী রক্ত লাগতে পারে না, আমি দিতে পারি না। এরপর মাকে নিয়ে বাসা থেকে বেরিয়ে পড়ি। অটোর মধ্যেতে বসে আসি, আমার কাঁধের উপর আমার মায়ের মাথাটা রেখে 2 হাত দিয়ে জড়াই রেখেছি। অটো চালক একবার জিজ্ঞেস করেছিলেন, কি হয়েছে ওনার? আমি ওনার দিকে তাকিয়ে বলেছি, অসুস্থ খুব, জ্ঞান নেই ওনার। অটো রিক্সা এসে থামে আমার নানুর বাড়ির সামনে। বাসার সামনে গিয়ে আম্মুর লাশটাকে নিয়ে নানুর সামনে রেখে অনুনয় করে বলেছিলাম, নানু এক টুকরো জায়গা দিবা, আম্মুকে কবর দিব। নানি আমার দৌড়ে এসে মাকে জাপটে ধরে কেঁদেছিল, আর নানু এসে আমায় সান্ত্বনা দিয়েছিলেন। তারপর মাকে কবর দিয়ে এসে সুজাই জামশেদ জানোয়ারটার বাসায় গিয়ে তাকে খুন করে আসলাম, যার জন্য আমাদের সোনার সংসার শেষ হয়েছিল। ইমনের চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। বুঝতে পারলাম আমার নিজের চোখেও জল এসে পড়েছে, যার কারণে সামনে বসে থাকা ইমনকেও ঝাপসা দেখা যাচ্ছে। চোখ থেকে জলটুকু মুছে নিলাম। আমার পাশে থাকা মানুষগুলো ছাড়াও কামরায় থাকা প্রতিটা মানুষের চোখেতেই পানি টলমলো করছে। ট্রেন চলছে আপন গতিতে। ইমন আমার দিকে তাকিয়ে বলল, ক্ষমা করবেন আপু, আমি আপুর দিকে খারাপ নজর তাকাইনি, আমি শুধু রুটির দিকেই তাকিয়েছিলাম। আমার মায়ের দেওয়া শিক্ষাতে কোনো ভুল নেই। কথাগুলো বলেই ইমন উঠে যাচ্ছিল। আমি ওকে থামিয়ে বললাম, কই যাও তুমি? ইমন আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আমার পাপের প্রায়শ্চিত্ত করতে। বলেই কামরার গেটটার কাছে চলে গেল। কিছু বোঝে ওঠার আগেই ইমন ট্রেন থেকে ঝাঁপ দিল। সাথে সাথেই কিছু রক্ত এসে আমার মুখে ছিটে পড়ল। আমি হাত দিয়ে রক্তটা দেখে জোরে কান্না করে দিই। ঝাঁপ দেওয়ার পরে
ট্রেন লাইনের সাইডে থাকা লোহার খাম্বার সাথে হয়তো ইমনের আঘাত লাগে, আর ফলাফল একটা ফুটফুটে জীবনের অবসান। পুরো কামরার লোক ধুম ধরে বসে আছে। আমি ট্রেনের জানালা দিয়ে বাইরের দিকে চেয়ে আছি এক দৃষ্টিতে, যেই দৃষ্টি মাঝে মাঝে ঝাপসা হয়ে আসছে কিছু সময় আগেকার অভাগা মানুষটার জন্য। সম্পর্কের মাঝে কখনো তৃতীয় কাউকে আসতে দিবেন না, কারণ ওই তৃতীয় মানুষটাই যে কোনো সম্পর্কের খবর দেওয়ার জন্য যথেষ্ট। সমাপ্ত। গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ আমাদের চ্যানেলের পাশে থাকার জন্য। আমি কিন্তু আত্মহত্যা করব তুমি যদি অন্য ছেলের সঙ্গে কথা বলো। ওরা আমার বন্ধু হয়। আমি তোমার বয়ফ্রেন্ড থাকতে তোমার কেন বন্ধুর প্রয়োজন হয় শুনি? এটো কথা বলতে পারবো না। তোমার ভালো না লাগলে আমার সঙ্গে ব্রেকআপ করতে পারো। এই কথাটি বলতে পারলে রূপা তুমি? হ্যাঁ, বলতে পারলাম, কারণ যে ভালোবাসায় বিশ্বাস নেই সে ভালোবাসা আমি চাই না। তার মানে আমার থেকেও তোমার কাছে তোমার বন্ধুই বেশি হলো? তুমি যেটা মনে করো। আচ্ছা, এইসব বাদ দাও, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। আমি এখন ঘুমাবো না, আমার কাজ আছে। রাত 11টা বাজে, এখন আবার তোমার কি কাজ? আমার একটা বন্ধুর আজ বার্থডে, ওকে উইশ করতে হবে। কালকেও তো উইশ করতে পারবা। এটো কথা বলিও না, তোমার ঘুম আসলে ঘুমিয়ে পড়ো। তুমি কি আমার কথায় বিরক্তকর অনুভব করতেছো? হ্যাঁ। ঠিক আছে, ভালো থাকিও, তোমাকে আর কখনো ডিস্টার্ব করব না। তোমাকে অসংখ্য ধন্যবাদ সজীব। নিজের খেয়াল রাখিও। আল্লাহ হাফেজ। এই কথাটি বলেই সজীব ফোনটি কেটে দেয়, যা দেখে মেয়েটি বেশ খুশি হয়। এরপরে এইভাবে বেশ কিছু দিন কেটে যাওয়ার পর হঠাৎ একদিন মেয়েটি চিন্তা করে, যেই ছেলেটা আমাকে 2-3 ঘন্টা পর পর ফোন দিত, মেসেজ দিত, আজ প্রায় 10 দিন পার হলো, একটিবার ফোন বা মেসেজও দিল না। এই সব ভাবতে ভাবতে রূপা নিজ থেকে সজীবকে ফোন দেয়। ফোনটি রিসিভ হওয়ার সঙ্গে সঙ্গে রূপা বলতে থাকে, এই তোমার ভালোবাসা, কবি তো বলেছিলে যেদিন আমাদের ব্রেকআপ হবে সেদিন নিজেকে শেষ করে দিব। আজ 10 দিন হলো ব্রেকআপ হলো, একটিবারও তো ফোন দিলে না। ছেলেদের মনে যে ভালোবাসা থাকে না সেটা আমি ভালো করে জানি, ওরা শুধু মুখে বড় কথা বলে। রূপার কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ওপাশ থেকে একজন মেয়ে বলে ওঠে, আসসালামু আলাইকুম। আপনি কে আমি জানি না, আমার ভাইয়া সজীব 10 দিন আগে আত্মহত্যা করেছে। কি? হ্যাঁ, আমার ভাইয়া আত্মহত্যা করেছে, কিন্তু কেন করেছে সেটা জানতাম না। আপনার কথা শুনে মনে হলো এর জন্য আপনিই দায়ী। মেয়েটির কথাটি শোনার সঙ্গে সঙ্গে রূপা ফোনটি কেটে দিয়ে নিস্তব্ধ হয়ে যায়। শরীরটা যেন থরথর করে কাঁপছে আর মনে মনে ভাবছে, সত্যি সজীব আমার জন্য আত্মহত্যা করলো? এতটা ভালোবাসতো আমাকে, সে আমি তার ভালোবাসা বুঝতে পারলাম না। আসলেই ভালোবাসায় তৃতীয় কোনো ব্যক্তি বা অতিরিক্ত বন্ধু আসলেই সেই ভালোবাসাটি টিকে না, কারণ সেখানে অবিশ্বাস ঢুকে যায়।